সময় কারোর জন্য থেমে থাকে না, তবে কারোর জন্য সময় যেন থমকে দাঁড়ায় মৃত্যুর দুয়ারে। আলোচিত সেই সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না, যারা একসময় সমাজের বুকে বুক ফুলিয়ে ঘুরিয়ে বেরিয়েছিলেন, আজ তাদের ঠিকানা হয়েছে কারাগারের অন্ধকার প্রখণ্ড, যাকে বলা হয় কন্ডেম সেল। বিচারকের রায়ে প্রমাণিত হয়েছে তাদের নৃশংস অপরাধ। এখন শুধু অপেক্ষা দড়ি পড়ার সেই চূড়ান্ত সময়ের। শুরু হয়েছে সোহেল রানা ও স্বপ্না বেগমের জীবনের শেষ দিন গোনা। রায় ঘোষণার পরপরই তাদের সাধারণ হাজতখানা থেকে সরিয়ে নেওয়া হয়েছে কারাগারের সবচেয়ে ভয়ঙ্কর অংশে, কন্ডেম সেলে। কারাগারের নিয়ম অনুযায়ী তাদের রাখা হয়েছে আলাদা দুটি সেলে। প্রতিটি সেলের মাপ 6 বাই 6 ফুট। এই সামান্য জায়গায় চারদিকে নিরেট দেওয়াল, বাইরের আলো বাতাস সেখানে পৌঁছাতে পারে না বললেই চলে। লোহার বাড়ি শিকের ওপর থেকে বাইরের পৃথিবীটা তাদের কাছে এখন রূপকথার মতো। দিন যাচ্ছে রাত আসছে, কিন্তু সেই অন্ধকার সেলের ভিতরে সময় হিসাব রাখা তাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। ঘুম থেকে শুরু করে প্রত্যাহিক সব কাজ সব করতে হয় এই 6 ফুটের ছোট্ট জায়গাটুকুতেই। যারা একসময় মুক্ত আকাশে ঘুরে বেরিয়েছেন, আজ সেই ছোট রুমটি তাদের পৃথিবী। ভিতরের খবর বলছে মানসিক যন্ত্রণায় তারা এখন দিশেহারা। সোহেল ও স্বপ্না কখনো রাগে বা অভিমানে দেওয়ালে মাথা টুকে কাঁদছেন, আবার কখনো পাথরের নিথুর দেহে বসে থাকছেন। বিশেষ করে স্বপ্না বেগমের অবস্থা আরও শোচনীয়। তিনি বারবার তার ফেলে আসা ছোট্ট সন্তানের কথা মনে করে কান্নায় ভেঙে পড়ছেন। সে এখন সেই অন্ধকার চার দেওয়ালের দিকে তাকিয়ে নিঃশব্দে চোখের জল ফেলছে। অনুশোচনা কি আছে নাকি ভয় কাজ করছে মৃত্যুর, সেটি কেবল তারাই জানে। আইনি প্রতিক্রিয়া এখন চূড়ান্ত ধাপের দিকে। মামলার যাবতীয় নথিপত্র বা ডেথ রেফারেন্স পাঠানো হয়েছে মহামান্য হাইকোর্টে। এখন কেবল পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষা। তাদের প্রতিটি মুহূর্ত কাটছে চরম অস্থিরতা আর বুক ফাটা হাহাকারে। 24 ঘন্টা মৃত্যুর সেই বিভীষিকাময় চিন্তা তাদের কুরে কুরে খাচ্ছে। তাদের চোখের দিকে তাকালে সেই শূন্যতা স্পষ্ট বোঝা যায়। ভাবুন তো, যে হাত দিয়ে একটা নিষ্পাপ শিশুকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, আজ সেই একই হাত লোহার শিক ধরে মুক্তির আশায় কাঁপছে। বিচার কি একেই বলে? প্রকৃতি বা বিচারের ব্যবস্থার কাছে অপরাধীদের শাস্তি কি এভাবেই ফিরে আসে? এই প্রশ্নের উত্তর হয়তো সময় বলে দিবে। পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মামলার যে ট্রায়াল শুরু হয়েছে, মামলার ট্রায়াল শুরু হওয়া মানে হলো যে চার্জ গঠন শুনানি থেকে বিচার প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত। চার্জ শুনানি হওয়ার পর থেকে নামন আইন 2000-এর 20-এর 2 উপধারায় একটা কথা বলা আছে সুস্পষ্টভাবে, এই আইনের অধীন যে মামলাগুলো বিচার শুরু হইবে, বিচার শুরু হওয়ার তারিখ হইতে একটানা শেষ না হওয়া পর্যন্ত চলিতে থাকিবে। তার মানে হলো প্রতিটি কর্মদিবসে এই মামলা কার্যক্রম চালাতে হবে। রামিসা আক্তার মামলার ক্ষেত্রে এই আইনটির প্রয়োগ করার জন্য মাননীয় ট্রাইব্যুনালে আমি আবেদন করি এবং সেই আবেদনের প্রেক্ষিতে মাননীয় ট্রাইব্যুনাল দেখলেন যে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর 20-এর 2 উপধারায় প্রতি কর্মদিবসে একটানা শেষ না হওয়া পর্যন্ত মামলা কন্ডাক্ট করার যে আইনগত বিষয় আছে, সেই বিষয়টির বাধ্যবাধকতায় মাননীয় ট্রাইব্যুনাল মামলা পরিচালনা করতেছেন। আজকে মামলার যে কার্যক্রম বা স্টেজ ছিল সেটা হলো যে 342 অর্থাৎ আসামি পরীক্ষা। এই আসামি পরীক্ষার অর্থ হলো একটি মামলায় রাষ্ট্রপক্ষ কর্তৃক উপস্থাপিত সকল সাক্ষীর সাক্ষ্য, অর্থাৎ এক্সামিনেশন চিফ এবং ক্রস এক্সামিনেশন এর মাধ্যমে যে সাক্ষ্য রেকর্ডেড হয়, এই সাক্ষ্যের মধ্যে যে সাক্ষ্যগুলো চার্জে উল্লেখিত বিষয়কে নির্দেশ করে তাহাই হলো ইনক্রিমিনেটিং এভিডেন্স। সেই ইনক্রিমিনেটিং এভিডেন্সগুলো মাননীয় ট্রাইব্যুনাল আজকে পড়ে শুনিয়েছেন আসামিদ্বয়কে উন্মুক্ত ট্রাইব্যুনালে, এবং আসামিদ্বয় ইনক্রিমিনেটিং এভিডেন্স অর্থাৎ 342-র অধীনে সংশ্লিষ্ট তাদের দোষকে ইন্ডিকেট করে এই ধরনের সাক্ষ্যগুলো শোনার পর আসামি মোহাম্মদ সোহেল রানা প্রথমে বলেছিলেন যে আমি নির্দোষ, তারপরে বলেছিলেন যে ডলারের নাম একজন, তারপরে বলেছিলেন আমি দোষী, আমি মাপ চাই। আর 2 নম্বর আসামি স্বপ্না বেগম যথারীতি অন্যান্য মামলায় যেমন 342 হয় বা আসামি পরীক্ষা হয় যে আমি নির্দোষ, তিনি তাই বলেছেন। একটা বিষয় আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে যে
আসামি মোহাম্মদ সোহেল রানা তিনি যেদিন ম্যাজিস্ট্রেটের নিকট প্রথম উপস্থাপিত হয়েছিলেন গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে, সেদিন তিনি ম্যাজিস্ট্রেটের নিকট একটি দোষ স্বীকারোক্তি দিয়েছেন। সেই দোষ স্বীকারোক্তিতে তিনি কিন্তু ডলার শব্দটি বলেননি। তা আজকে 342 ধারার পরীক্ষার সময় আদালতে যখন ডলারের কথা বলেছেন, তখন দুটো জিনিস আসে। একটা জিনিস হলো যে ডলার একটি দেশের মুদ্রার নাম, আবার একজন ব্যক্তির নামও হতে পারে। তো সেই ক্ষেত্রে এই ডলার যদি আমরা ব্যক্তি হিসেবেই ধরি, তার এই ব্যক্তিটার পূর্ব পরিচয় অথবা তার যে পূর্ণাঙ্গ পরিচিতি, তিনি কোথায় বাস করেন, পিতার নাম কি, তার ব্যবসা, প্রফেশন ইত্যাদি সহ যদি 164 বা তার দোষ স্বীকারোক্তির সময় যদি ম্যাজিস্ট্রেটের নিকট বলতেন, তাহলে যেটা হইতো, তদন্তকারী কর্মকর্তা তার ব্যক্ত এই ডলার এর আইডেন্টিফিকেশনের জন্য এবং তার এই ব্যক্ত ডলার সত্যিকার অর্থে এই মামলায় দায়ী কিনা তার জন্য কিন্তু তদন্তকারী কর্মকর্তা ভেরিফিকেশন করতে পারতেন, অর্থাৎ যাচাই করতে পারতেন। তাহলে এই ভেরিফিকেশন করাটাও এই মামলার তদন্তের ক্ষেত্রে এই মামলার তদন্তকারী কর্মকর্তার একটা দায় ছিল। সেটা 1943 সালের পুলিশ রেগুলেশনের 283 রেগুলেশনে এই কথাটা বলা আছে, এই ধরনের যে কোনো ব্যক্তি গ্রেপ্তারকৃত হয়ে কোনো মামলায় যদি দোষ স্বীকার করে এবং দোষ স্বীকারের সময় যদি অন্য কোনো ব্যক্তির সংশ্লিষ্টতার যদি ইন্ডিকেশনও দেয়, তাহলে ইন্ডিকেটেড সেই ব্যক্তিরও বিষয়ে কিন্তু তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন তৈরি করবেন, যাচাই প্রতিবেদন। অর্থাৎ এই যে আসামি যে তার যে দোষ স্বীকারোক্তি সত্য কথা বললেন কিনা, এটা একটা যাচাই প্রতিবেদন করতে হয়। তো সব কিছু মিলে যে জিনিসটা দাঁড়ালো সেটা হলো যে আসামি যেহেতু 164 বা তার দোষ স্বীকারোক্তি জবানবন্দিতে বলে নাই এবং 342 ধারার এই আজকের স্টেজে এসে যখন বলেছেন, এটা তিনি মামলার যে মেরিটকে ভিন্ন খাতে মানুষ যাতে বোঝে এই জন্য এটা বলেছেন বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। বিশেষ করে আমি যখন বুঝেছি যে হ্যাঁ, উনি এটাকে মানুষের দৃষ্টিভঙ্গি ডাইভার্ট করার জন্য বলতেছেন। ডলার নামটি আসলে আমি এক্স্যাক্টলি ডলার নামটাও বলতে চাই না, কারণ ডলার শব্দ আইনের ভাষায় ডলার একজন যদি ব্যক্তির নাম হয় তাহলে তার পিতা মাতা, তার পার্টিকুলার্স বা ঠিকানা লাগবে। আর এমনি যদি ডলার বলে তাহলে বা আমরা যদি বলি তাহলে ডলার একটি দেশের মুদ্রার নাম, রাইট, বৈদেশিক মুদ্রা। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আসলে সর্বশেষ আপডেটটা